কল্পনা করুন একটা আইন ব্যবস্থা যেখানে সত্য না ক্ষমতাই সব, যেখানে একজন প্রিভিলেজ প্রসিকিউটর তার নিজের বাবার বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হয়, আর একজন সাধারণ কোর্ট স্টেনোগ্রাফারের একটা ছোট টিপস পুরো সিস্টেমকে নাড়িয়ে দেয়। একদিকে বড়লোকের মেয়ে নেহা রাজবংশ, যে প্রমাণ করতে চায় সে নেপ্য বেবি নয়। অন্যদিকে রাস্তায় লড়াকু সারিকা, যে প্রতিদিন আদালতে সত্য লুকিয়ে যেতে দেখে। দুজনের জীবন যখন এক হয় তখন শুরু হয় এমন এক খেলা, যেখানে প্রতিটা মামলা মৃত্যুর সাথে লড়াই, প্রতিটা সাক্ষী একটা নতুন রহস্য, আর প্রতিটা সিদ্ধান্ত পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করে। কে জিতবে, ক্ষমতা নাকি সত্য? সারিকা কতদূর যেতে পারবে ন্যায়ের জন্য? যদি আপনি মনে করেন আপনি আইনি থ্রিলার দেখছেন, তাহলে একবার প্রস্তুত হয়ে বসুন, কারণ এটা শুধু একটা মুভি নয়, এটা সিস্টেমের ভিত নাড়িয়ে দেওয়ার একটা যুদ্ধ। তাহলে চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে মুভি দেখা শুরু করি। চলুন দেখি এই যুদ্ধে শেষ পর্যন্ত কে দাঁড়িয়ে থাকে। আমরা দেখি একটা জেলের ভিতর একজন সাধারণ মানুষকে জোর করে জেলে ঢোকানো হয়েছে। এই লোকটা নির্দোষ, কিন্তু সিস্টেম তাকে অপরাধী বানিয়ে ফেলেছে। সে জেলের ভিতর ঢুকতে ঢুকতে একদম ভেঙে পড়ে। সে জেলের ভিতর ঢুকে বলে, আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি, আমাকে মিথ্যে অপরাধে ফাঁসানো হয়েছে। তারপর একটা খুব শকিং মুহূর্ত আমরা দেখতে পাই, হঠাৎ সিন চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা দেখি নেহা রাজবংশ, সে একটা বিলাসবহুল গাড়িতে করে কোর্টে যাচ্ছে। নেহা একজন এমবিশাই পাবলিক প্রসিকিউটর। তার বাবা রবি রাজবংশ হলেন দেশের একজন খুব নামকরা এবং প্রভাবশালী লয়ার। তিনি একটা বড় ল ফার্মের চালক। নেহা তার বাবার সাথে কথা বলতে চায়, কিন্তু তার বাবা তার ফার্মে ঢোকাতে চান না। নেহাকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন যে নেহাকে টানা 10টা কেস জিততে হবে, তবেই সে তার বাবার ফার্মের পার্টনার হতে পারবে। নেহা কোর্টে ঢোকে, প্রথম কেস চলছে। নেহা খুব কনফিডেন্ট কিন্তু একটু নার্ভাসও। কোর্টে আমরা প্রথমবার দেখি সারিকা রাওয়াতকে। সে কোর্টের স্টেনোগ্রাফার। সে খুব শান্ত, অবজারভেন্ট এবং প্রফেশনাল। কিছুক্ষণ পর নেহা তার কেসের আর্গুমেন্ট দিচ্ছে, কিন্তু সে একটা জায়গায় এসে আটকে যায়। তখন নেহা ওই কেসের পাল্টা কোনো উত্তর দিতে পারেনি। তারপর কোর্টের তারিখ বাড়ানো হলো, আর নেহা বাইরে বেরোনোর সাথে সাথে তার সিনিয়র মিস্টার আলাওয়াত হোসেনকে এই মামলা নিয়ে কথা বলতে থাকে। তারপর আলাওয়াত ওই মামলাটা ছেড়ে দিতে বলে, কিন্তু নেহা তাদের বোঝায় যে সে এই মামলাটা সম্পূর্ণভাবে সামলাতে পারবে। যাই হোক, মিস্টার আলাওয়াত সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখি নেহার বাবা, যিনি একজন প্রসিদ্ধ আইনজীবী, তিনি তার বন্ধু বিক্রমের মামলা লড়ছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি জানান যে তার বন্ধু বিক্রম এই মামলায় যাই হোক জড়িত নয়। সারিকা বাড়ি ফিরলে আমরা দেখি যে তার একটা ছোট মেয়ে আছে যার নাম কুসুম। কুসুম পড়াশোনায় অনেক ভালো, কারণ সে সায়েন্সে 96 পেয়েছে। তার শিক্ষক বলেছে কুসুমকে বাইরে পড়তে যাওয়া উচিত হবে, কিন্তু কুসুম যেতে চায় না, কারণ সে বাড়ির পরিস্থিতি বুঝতে পারে। তবে সারিকা তাকে বলে, তোমার এই কম্পিটিশনে অংশ নেওয়া উচিত, টাকার ব্যবস্থা আমি করে দিব। আসলে সারিকা তার পুরো ফ্যামিলিকেই সামলাচ্ছে। এদিকে নেহা বারবার মিস্টার আলাওয়াতকে মেসেজ পাঠাচ্ছে যে সে এই কাজটা সামলাতে পারবে, কিন্তু তাতে কোনো উত্তর আসে না। রাতে রাজবংশের বাড়িতে পার্টি হয়, যেখানে অনেক বড় বড় আইনজীবীরা আসে। সেখানেই আমরা নেহার বয়ফ্রেন্ড আদিত্যকে দেখি, এবং সেখানে বিক্রমও উপস্থিত থাকে। তারপর নেহার বাবাকে সেখানে বক্তব্য দিতে দেখা যায়। সে বলে এই ফার্মটা 25 বছর ধরে সুনাম অর্জন করে আসছে, এবং এই 25 বছরে সে আজ পর্যন্ত কোনো কেস হারেনি। রবির যত ক্লায়েন্ট ছিল এখন তারা সবাই রবির খুব ভালো বন্ধু হয়ে গেছে, তাই রবি তাদের সবাইকে নিজের এই পার্টিতে ইনভাইট করেছিল। তার কিছুক্ষণ পর নেহার বাবা নেহাকে নিজের কিছু এক্সপিরিয়েন্সের ব্যাপারে জানায়। পাশাপাশি সে নেহাকে বলে, তোমাকে আমার ফার্মে জয়েন হওয়ার জন্য একটা টাস্ক কমপ্লিট করতে হবে, যা এতটা সহজ হবে না। তোমাকে টানা 10টা কেস জিততে হবে। যদি তুমি টানা 10টা কেস জিতে নাও, তাহলে আমি তোমাকে ফার্মে জয়েন করে নিব। এটা শুনে নেহা অনেক খুশি হয়ে যায় এবং সে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু তার আপাতত একটা প্রবলেম হলো, এই বর্তমানে যে কেসটা নিয়ে লড়ছে সম্ভবত এই কেসটা সে জিততে পারবে না। তারপর দেখা যায় শেষে নেহার কাছে মিস্টার আলাওয়াতের উত্তর আসে এবং তাকে একটা শেষ সুযোগ দেওয়া হয়। এতে নেহা অনেক খুশি হয়। পরের সকালে সে গাড়িতে চেপে কোর্টের পথে যাচ্ছিল, তখনই তার সামনে সারিকা এসে পড়ে। সারিকাকে দেখে নেহা তাকে গাড়িতে তুলে নেয় এবং তারা দুজনে একসাথে যেতে শুরু করে। গাড়িতে বসে তারা দুজনে গাড়ির ভিতর গল্প করছিল, আর সারিকা নেহাকে এমন কিছু উপদেশ দেয় যে সে কোর্টে গিয়ে নিজের ক্লায়েন্টের পক্ষে ওই মতামতটি প্রয়োগ করে, এবং তখন সে ওই মামলাটি জিতে যায়। মামলা জিতে নেহা সারিকার কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। রাতে সবাই মিলে নেহার পরিবার একসাথে ডিনার করে। তার পরিবারের মা ছাড়া সবাই আইনজীবী, আর সব সময় কেউ না কেউ কেসের কথা নিত্যদিনই বলতে থাকে। নেহাকে প্রথম কেস জেতার কারণে তার বাবাকে তাকে স্বাগতম জানায়।
পরের দিন নেহা আবার সারিকাকে দেখে জিজ্ঞাসা করে সে শেষ পর্যন্ত কেন তার সাহায্য করছে। সারিকা বলে যে সে তো কোনো সাহায্য করেনি, শুধু নিজের মতামত দিয়েছে। এই কথাবার্তার মধ্যে নেহা সারিকাকে অফার দেয় যে তারা দুজনে মিলে কাজ করবে, কারণ সারিকার অনেক অভিজ্ঞতা আছে আর নেহা সেটা নিজের জন্য কাজে লাগাতে চায়। প্রতিটি কাজের জন্য সারিকা 20,000 টাকায় রাজি হয়ে যায় এবং বলে যে তারা প্রতিদিন সন্ধ্যা 7টায় কাজ শুরু করবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে কোর্টকে এই ব্যাপারে কিছুই বুঝতে দেওয়া যাবে না। তারপর স্লাইড পরিবর্তন হয়ে একটি ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাই। এরপর আমরা একজন মেয়েকে দেখতে পাই যে একটা গাড়ি থেকে নেমে সোজা বজরালের বাড়ির ভিতর ঢুকে চলে যায় এবং তার সাথে অন্তরঙ্গ হতে শুরু করে আর কেউ তাদের ভিডিওতে রেকর্ড করতে থাকে। এরপর দেখতে পাই ইন্সপেক্টর রাঠিকে, যে নিজের গার্লফ্রেন্ডের সাথে অন্তরঙ্গ হয়েছিল আর তার গার্লফ্রেন্ড অন্য কেউ নয় বরং সারিকাই ছিল। ইন্সপেক্টর রাঠি তাকে অনেক অনুরোধ করছিল যাতে সে রোজ তার কাছে আসে, কিন্তু সারিকা বলে আমরা রোজ দেখা করতে পারবো না আর তার কাছে আরো অনেক কাজ আছে। এদিকে নেহাকে দেখতে পাই যে রুকসার নামের একটা ছোট মেয়ের সাথে দেখা করতে যায়। আসলে প্রমোদ নামের এক ব্যক্তি রুকসারকে ধর্ষণ করেছে। এই কারণেই নেহা রুকসারের কেসটি নিয়ে লড়তে চাচ্ছিল। আসলে ধর্ষণের কথা শুনে আমার রামেশার কথা মনে পড়ে গেল। দৃশ্যটা কখনোই ভুলতে পারি না। পরকালে তো অবশ্যই এর বিচার হবেই হবে, তবে ইহকালে এর দৃষ্টান্তমূলক বিচার আমরা সবাই দাবি করছি। যাই হোক, গল্পে ফিরে আসি। নেহা যখন তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে তখন নেহা জানতে পারে যে আসলে রুকসারের বয়স নাকি 19 বছর, কিন্তু তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে রুকসারের বয়স 19 বছর। সে নিশ্চয়ই তার বয়স লুকাচ্ছে। নেহার কাছে একটা নতুন কেস চলে আসে, তাই নেহা এই কেসটার ব্যাপারে সবার আগে সারিকাকে জানায় এবং তাকে তখনই নিজের বাড়িতে ডেকে আনে। তারা দুজনে মিলে রুকসারের কেসটা ডিসকাস করতে শুরু করে। সারিকা তাকে বোঝায় যে এই কেসটা অতটা সহজ হবে না, কারণ বিপক্ষের উকিল বলবে যে তাদের মধ্যে যা কিছু হয়েছে তা দুজনের সম্মতিতে হয়েছে। তারপর নেহা রুকসারের আসল বয়স কত তা খুঁজে বের করতে শুরু করে। তারপর একদিন নেহা সারিকার বাড়িতে চলে যায়, যেখানে সারিকার স্বামী লক্ষণের সাথে সে দেখা করে। সারিকা এখানে নেহার সাথে ওই কেসটার ব্যাপারে ডিসকাস করছিল। নেহা যখন ওই কেসের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করছিল তখনই রাঘবের একটি ভিডিও নেহার কাছে চলে আসে আর সেটা দেখে নেহা পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। এখন সেই ভিডিওটি কোর্টের ভেতরে চালানো হয়, যেখানে কোনো বাইরের পাবলিক ছিল না, কারণ ওই ভিডিওটি ছিল রুকসার এবং প্রমোদের। সেখানে দেখা যাচ্ছিল যে রুকসার চিৎকার করছে এবং কাঁদছে যাতে তার সাথে এই সমস্ত কাজ না করা হয়। আর এর সাথে কোর্টে এই কথাও প্রুভ হয়ে গিয়েছিল যে রুকসারের বয়স আসলে মাত্র 16 বছর। আর এ কারণেই প্রমোদকে এখানে অপরাধী বলে অভ্যস্ত করা হয় এবং তার 20 বছরের জেল হয়। সারিকা যখন নিজের বাড়িতে পৌঁছায় তখন সে তার স্বামীর লক্ষণের সাথে কথা বলে। লক্ষণ সেখানে সারিকাকে বলে যেভাবে তুমি নেহাকে সাহায্য করছো হয়তো তুমি কোনো বিপদে ফেসে যেতে পারো, কিন্তু সারিকা বলে আমি তো বেশ ভালোই টাকা পাচ্ছি। পাশাপাশি সারিকা তার স্বামী লক্ষণের কথা ভেবে মনে মনে কষ্ট পাচ্ছিল যে সে তাকে ধোঁকা দিচ্ছে, কারণ সে একজন পুলিশের সাথে বিভিন্ন সময় গিয়ে অন্তরঙ্গ হতো। এখানে আমরা জানতে পারি সারিকা কোর্টরুমে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলেও বাসায় টিউশনি দেয়। সারিকা শক্তিনিবাস নামের একটা বিশাল বড় বিল্ডিং এ রায়ান নামের একটা ছোট ছেলেকে কোচিং দেয়। প্রতি সন্ধ্যায় সারিকা তাকে কোচিং দিতে যেত। তো অন্যদিকে আমরা দেখতে পাই যে নেহাকে কেস জেতার খুশিতে সে একটা ক্লাবে গিয়ে পার্টি করছিল আর সে সারিকাওকে ওখানে ডেকেছিল। সারিকা সেখানে গিয়ে ড্যান্স করা শুরু করে আর দুজনে সেখানে খুব এনজয় করে। তো এভাবে নেহা এবং সারিকা দুজনে মিলে একসাথে কাজ করত। সারিকা নেহাকে অনেক সাহায্য করত আর এ কারণেই সে কোর্টে কেস জিতে যেত। এভাবেই সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং সে টানা 9টা কেস জিতে যায় আর এখন শুধু একটা কেস জেতা বাকি ছিল। অন্যদিকে আমরা ব্রজলালকে দেখতে পাই। হঠাৎ করে তার কাছে কিছু ছবি আসে এবং সেই ছবিগুলো দেখার পর ব্রজলাল পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কে তাকে ব্ল্যাকমেল করছে। অন্যদিকে রবির কাছে ব্রজলালের ফোন আসে এবং সে তাকে এই সমস্ত বিষয় জানায়। এই বিষয় নিয়ে বলার পর রবি রাজবংশ তার সাথে দেখা করতে ওইখানে চলে যায়। আর এদিকে নেহা ব্রেকিং নিউজে দেখতে পায় যে ইনায়া কাঠুরি আত্মহত্যা করেছে। সূর্যনিবাস বিল্ডিং এ সে থাকতো এবং সেখানে সে ফাঁসি লাগিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এই নিউজ দেখে নেহা অবাক হয়ে যায়। এখানে আহলাদ স্যার নেহাকে জানায় যে সবাই যেখানে সুইসাইড ভাবছে সেটা আসলে সুইসাইড নয়, এটা আসলে একটা মার্ডার। তো নেহা সব বিষয় জানার পর সে এই কেসটা নিয়ে লড়তে রাজি হয়ে যায়। আর অন্যদিকে রবি ব্রজলালের পক্ষ নিয়ে কেসটি লড়তে চাচ্ছিল। সে যখন জানতে পারে যে পাবলিক প্রসিকিউটর হিসেবে নেহা তার সামনে দাঁড়াতে যাচ্ছে তখন সে নেহাকে বলে তুমি এই কেস ছেড়ে দাও, কিন্তু
নেহা কখনোই এই বিষয়টা রাজি হয় না। তখন বাবা মেয়ের মধ্যে বিরাট একটা ঝগড়া শুরু হয়ে যায়। পরের দিন সকালে নেহা তার বাড়ি ছেড়ে চলে আসে। তারপর নেহা সারিকার সাহায্য নেয় এবং সারিকা একটি তাকে রুম সাজেস্ট করে দেয় যেখানে সে শান্তিতে থাকতে পারবে। আর অন্যদিকে ইনায়া কাঠুরির রুমে একটি গ্লাস পেয়েছে যাতে থাকা ফিঙ্গারপ্রিন্ট ব্রজলালের সাথে ম্যাচ করে যায় এবং তারা সেখানে ইনায়া কাঠুরি এবং ব্রজলালের কিছু ছবিও পেয়েছিল। কিন্তু অন্যদিকে রবি ব্রজলালকে জিজ্ঞাসাবাদ করছিল। ব্রজলাল জানায় যে কিছু ছবি লিক হয়েছিল এবং যে ব্যক্তি ওই ছবি লিক করেছে সে তাকে ব্ল্যাকমেইল করছিল এবং তাকে ওই বিল্ডিং এ ডেকেছিল। সে তার এবং ইনায়ার কাঠুরির সম্পর্কে জানায়, কিন্তু সে আরো জানায় সে তাকে কখনোই মার্ডার করেনি। অন্যদিকে আমরা দেখতে পাই নেহা এবং সারিকা নিজেদের মধ্যে কথা বলছিল। নেহা বলে যে কোর্টে তাকে প্রমাণ করতেই হবে যে ব্রজলাল এবং ইনায়া কাঠুরি নিজেদের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু এই কথাটি সে কিভাবে প্রুভ করবে তা সে একেবারেই বুঝতে পারছে না। অন্যদিকে আমরা দেখতে পাই যে সারিকা ইন্সপেক্টর রাঠের বাড়িতে আরো একবার যায় এবং সেখানে গিয়ে সে আবার তার সাথে অন্তরঙ্গ হতে শুরু করে। তারা দুজনেই বিবাহিত, তাই সারিকা তাকে পরিষ্কার করে বলে যে এখন থেকে আমরা আর দেখা করব না এবং সে ইন্সপেক্টরের রাঠের মোবাইল থেকে নিজের নম্বরটি ডিলিট করে দিয়ে সেখান থেকে চলে আসে। মুভির এই পর্যায়ে আমরা দেখি কোর্টের হিয়ারিং স্টার্ট হয়ে যায় যেখানে রবির রাজবংশ এবং নেহার রাজবংশ সেখানে উপস্থিত হয়ে যায়। সবার এটাই মনে হচ্ছিল যে এই কেসটা রবির রাজবংশই জিততে চলেছে। সে সবার আগে জজ সাহেবের সামনে বেইলের ডিমান্ড রাখে। রবির রাজবংশ যেখানে এমন কিছু ফ্যাক্ট তুলে ধরে যে নেহা তার সামনে কিছুই বলতে পারে না। খুব সহজেই এখানে বজরাল বেল পেয়ে যায়। কোর্ট থেকে বাইরে বেরোনোর পর রবি তার মেয়ের সাথে কথা বলতে চেষ্টা করে, কিন্তু নেহা তার সাথে কোনো কথাই বলতে চায় না। এরপর রবির রাজবংশ অক্ষয়কে জিজ্ঞাসা করে যে মোবাইল থেকে বজরালকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল সেই ব্যাপারে কিছু জানা গেছে কিনা। সে জানায় যে কিছুদিনের জন্য মোবাইলটি অফ হয়ে রয়েছে, সে মোবাইলে কোনো কল যাচ্ছে না। এই মোবাইলটি আব্দুল শেখ নামের এক ব্যক্তির নামে রেজিস্টার করা আছে। অন্যদিকে ব্রজলালকে সেই ব্ল্যাকমেইলার 20তম ফ্লোরে ডেকেছিল। সিসিটিভিতে এটা পরিষ্কার দেখা গেছে এবং এটাও জানা গেছে যে 5:30 থেকে 5:45 পর্যন্ত বজরাল ওখানেই ছিল। কিন্তু নেহার কাছে এসব কিছু ঠিক মনে হচ্ছিল না, কারণ ব্রজলাল এতটা ফিট মানুষ নয় যে সিঁড়ি বেয়ে সে 20 তলা পর্যন্ত উঠতে পারবে এবং ইনাকে মার্ডার করে আবার ফেরত চলে আসতে পারবে। সিসিটিভিতে তাকে যখন দেখা যাচ্ছিল তখন তাকে খুবই রিল্যাক্স দেখাচ্ছিল। নেহার মনে হয় যে ব্রজলালকে ব্ল্যাকমেইল করা মানুষটি অন্য কেউ নয় বরং ইনায়া কাঠুরি নিজেই ছিল। রবি বলে ব্রজলালের প্রায় অ্যাফেয়ার হয়ে থাকে, কিন্তু সে ইনায়া কাঠুরিকে চিনত না, তাদের কানেকশন কখনোই হয়নি। তবে ব্রজলালের অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল এবং এই কথাটি হয়তো কেউ একজন জানতে পেরে গিয়েছিল, আর এই কারণেই তাকে সে ব্ল্যাকমেইল করছিল এবং সেই ব্ল্যাকমেইলার বজলালকে এই বিল্ডিং এ ডেকেছিল। কিন্তু নেহা বলছে এই মার্ডারটি বজরালই করেছে। তখন রবি বলে বজরাল যদি এই মার্ডারটি করত তবে সেখানে কোনো প্রমাণ থাকতো না, কারণ বজরাল এত ছোট চিন্তা ভাবনার মানুষ ছিল না। অন্যদিকে নেহা যখন ইনভেস্টিগেশন করছিল তখন সেখানে অক্ষয় চলে আসে। অক্ষয়কে দেখে নেহার খুব আনন্দ হয়, কারণ তারা দুজনে অনেকদিন পর দেখা করেছিল এবং অক্ষয় নেহাকে খুব মিস করছিল। কিন্তু পরের দিন সকালে যখন নেহার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় অক্ষয় তার পাশে নাই। সে বাইরে গিয়ে দেখতে পায় অক্ষয় তার ল্যাপটপে সব ইনফরমেশন দেখছে। এটা দেখে নেহা অনেক রেগে যায়। অক্ষয় সেখান থেকে যাওয়ার আগে বলে যায় তোমার বাবা আমাকে এখানে পাঠিয়েছে। এটা শুনে নেহা খুব কষ্ট পায়। এদিকে আলোক রাজবংশ সমস্ত স্টেটমেন্ট বের করে এবং সে তার বাবাকে দেখায়। সেই ইনভেস্টিগেশন থেকে প্রমাণিত হয় যে ইনায়া কাঠুরি এবং ব্রজলালের মধ্যে সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে অনেকবারই ট্রানজ্যাকশন হয়েছে। তার মানে এই এভিডেন্স যদি বাইরে চলে আসে তবে তারা এই কেস সম্পর্কে হেরে যাবে। তাই এই এভিডেন্স যেন নেহার কাছে না পৌঁছায় সে এখানে একটা ছোট চাল চালে। তাদের জন্য এই সমস্ত এভিডেন্সের মধ্য থেকে মাত্র একটি পেজ তাকে লুকাতে হবে যাতে সে এত ফাইলের মধ্যে আসল ফাইল খুঁজে না পায়। তারা অনেকগুলো বক্স ভর্তি করে নেহার কাছে পাঠিয়ে দেয়। তারপর দেখা যায় যে নেহা শ্যাম নামের একজন উকিলের কাছে আসে। মিস্টার শ্যাম হলো একজন সৎ উকিল। নেহা যখন বাড়িতে ফিরে আসে তখন বাড়িতে আলোক রাজবংশ তার জন্য অপেক্ষা করছিল। আলোক রাজবংশ তার বোনের সাথে অনেক বিষয় নিয়ে কথা বলতে থাকে। যাওয়ার সময় আলোক সেই এভিডেন্স ফাইলটি টেবিলের উপর রেখে যায়। এটা দেখে নেহা পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল, কারণ আলোক এখানে নেহার পক্ষ নিচ্ছিল। এরপর আমরা দেখতে পাই যে সারিকা বারবার নেহার কাছে কল করছিল, কিন্তু নেহা তার কল উঠাচ্ছিল না। তবে নেহা সারিকার সাথে সামনাসামনি কথা বলতে চেয়েছিল। নেহা বলে আমি এই কেসটি পুরোপুরি বুঝে গেছি। সে জেনে গেছে এই মার্ডারটি আসলে কে করেছে। নেহা এখানে জানায় যে এই মার্ডারটি তুমি করেছো। এটা শুনে সারিকা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার স্বামী লক্ষণও নেহার দিকে তাকিয়ে থাকে। এসব শুনে লক্ষণ বলে যে যখন তুমি সমস্ত কিছু জেনেই গেছো তুমি শুধু ফ্যাক্টস বা তথ্যের উপর ফোকাস করো
না, কারণ তুমি শুধু একটা কাহিনী শুনছো, তুমি আসল সত্য এখনো জানো না। তারপর লক্ষণ রামনাথের বিষয় জানাই। রামনাথকে সেই কেসে অপরাধী করা হয়েছিল, কিন্তু জানো সে কে ছিল? রামনাথ ছিল সারিকার ভাই। সে টুইস্টার বারেই কাজ করত, কিন্তু সে বিচার পায়নি। সে সময় সারিকা প্রেগনেন্ট ছিল। সে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। সারিকা তার ভাইকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করেছিল, কিন্তু আইন তার পক্ষে ছিল না। আর এসবের পিছনে ছিল বিক্রম, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত মামলাটা শুনানি পাল্টে দিয়েছিল এবং মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। ফলে সারিকার ভাই সেখানে ফেসে গিয়েছিল। আর ক্রাইমের যে লুকিয়ে প্রাইভেট ছবিগুলো তোলা হয়েছিল তা সারিকাই করেছিল। আর সারিকা যে বিল্ডিং এ টিউশনি দিতে যেত, সেখানে থাকা ছেলেটা তার জীবনের একটা অংশ ছিল। আর ইনায়া ওই একই বিল্ডিং এই থাকতো। একদিন সারিকা ওকে পড়ানোর জন্য 10 মিনিট আগে ছেড়ে দিয়েছিল, আর ওই 10 মিনিটের মধ্যে সে তার বাসায় গিয়ে তাকে শেষ করে দিয়েছিল। আর সে জানতো যে সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল। এসব জেনেও সারিকা বলে যে সে কোনো অপরাধ করেনি। এখন সারিকার পুরো খেলা নেহার হাতে বন্দি আছে। চাইলে সে ওকে শাস্তি দিতে পারে, আর সে ইচ্ছা করলেও তাকে বাঁচাতেও পারে। পরের দিন কোর্টে মেইন ট্রায়াল চলতে থাকে। নেহা প্রসিকিউটর হিসেবে তার বাবা রবি রাজবংশের বিরুদ্ধে লড়ছে। নেহা সারিকার দেওয়া প্রমাণ এবং তথ্য ব্যবহার করে শক্তিশালী কাউন্টার দেন। কোর্টরুমটি চরম টেনশনে গিয়ে পৌঁছায়। জজ, অন্য লয়ার এবং গ্যালারিতে বসা লোকজন সবাই অবাক হয়ে দেখছে এবং একজন মেয়ে তার বাবার বিরুদ্ধে কিভাবে লড়ছে। সে বুঝতে পারে যে তার আগের 9টা জয়ের পিছনে সারিকার হেল্প ছিল, কিন্তু এখন সে সত্যিকারের জাস্টিস চাই। সে তার বাবাকে বলে, আমি তোমার মেয়ে, কিন্তু আজ আমি প্রসিকিউটর। জাজের রায় আসে। কেসের ফলাফল আংশিক জয়ের মতো হয়। সব অপরাধী পুরোপুরি শাস্তি পায় না, কিন্তু সিস্টেমের ভিতরে সমস্যা অনেকটা উন্মোচিত হয়। নেহা তার 10টা কেসের চ্যালেঞ্জ পূরণ করে, কিন্তু সে তার বাবার ফার্মে যোগ দেয় না। তারপর একটা ইমোশনাল সিনে বাবা মেয়ের মধ্যে ব্যক্তিগত কথা হয়। বাবা তার নিজের অতীতের কথা বললেন, কিভাবে সিস্টেমে টিকে থাকতে গিয়ে তিনি অনেক কম্প্রোমাইজ করেছেন। শেষ অংশে নেহা এবং সারিকার মধ্যে একটা সুন্দর মুহূর্ত আসে। দুজন বুঝতে পারে যে তারা একে অপরকে বদলে দিয়েছে। নেহা তার প্রিভিলেজকে সঠিক কাজে লাগাতে চায়, আর সারিকা তার সংগ্রামের পরও আশা হারায় না। মুভি শেষ হয় একটা হোপফুল কিন্তু বাস্তবসম্মত নোটে। সিস্টেম পুরোপুরি বদলায় না, কিন্তু দুজন মিলে তার ভিতরে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন অন করে রাখো। সাবস্ক্রাইব না করলে পরের মুভির এক্সপ্লেন মিস করবা কিন্তু।